কিছু দুর্নীতির অভিযোগ এসেছে। অভিযোগগুলো তারা যেগুলো দিয়েছেন মিথ্যা অভিযোগ, যে আমি রাশিয়াতে পালিয়ে গিয়েছি, কিন্তু আমি তো আপনার স্টুডিওতে এখন বসে আছি। রাশিয়াতে কোটি কোটি টাকা পাচার করেছি, তো কোন ওয়েতে পাচার করা হয়েছে? আমার প্রশ্ন তাদের কাছে যে আপনারা অভিযোগগুলো প্রমাণ করেন। তারা বলেছে যে বদলি পোস্টিংয়ে ওইখানে ডাক্তারদের কাছ থেকে পয়সা নেওয়ার অভিযোগ এসছে। যদি কোনো প্রকার আমার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়, আমি অবশ্যই প্রচলিত আইন অনুযায়ী শাস্তি যেটা হবে আমি মেনে নিব। আহতদের মধ্যে আসলে খুব সেন্সিটিভ, আমরা অনেকগুলো রোগী পেয়েছি। এর মধ্যে বেশিরভাগ হচ্ছে নার্ভ ইনজুরিতে, কারো হয়তো লোয়ার অ্যাবডোমেনে গুলি আটকে আছে। ক্রিটিক্যাল কেস ছিল যাদের ব্রেনে গুলি লেগেছিল, এবং এগুলো পিরিয়ড না বুলেট ছিল। বাসিত খান মুসা, তার মাত্র 6 বছর বয়স, তিনি তার নানির সাথে আসলে বের হয়েছিলেন আইসক্রিম কিনতে, তখন একটি বুলেট তার মাথায় এসে লাগে, এবং দীর্ঘদিন বাসিত খান মুসা সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত নেওয়া হয় যে তাকে অন্য চিকিৎসার জন্য সিঙ্গাপুর নিয়ে যাওয়া হবে। পরে তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়েছিল। আলহামদুলিল্লাহ সে এখন তার বাবা মাকে ডাকতে পারছে। ৩৬ জুলাই বা ৫ই আগস্ট বাংলাদেশের ইতিহাসে একটি অবিস্মরণীয় ঘটনা। ছাত্র জনতার এই আন্দোলনের ফলেই গঠিত হয়েছে নতুন সরকার। আজ আমাদের আলোচনার টপিকস জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসা। আপনাদের সাথে আছি আমি ডাক্তার একেএম জিয়াউল হক, সহকারী অধ্যাপক ভ্যাসকুলার সার্জারি বিভাগ, ইবনে সিনা মেডিকেল কলেজ। আজ আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ডাক্তার মাহমুদুল হাসান, বিশেষ ব্যক্তিগত কর্মকর্তা, উপদেষ্টার দপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। ডাক্তার মাহমুদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। এই যে ইন্টারিম গভর্নমেন্ট গঠিত হলো, তারপরেই আপনারা যারা ছাত্র জনতার প্রতিনিধি ছিলেন, তারা বিভিন্ন ছাত্র বিভিন্ন মন্ত্রণালয়ে সংযুক্ত হলেন। আপনি সংযুক্ত হলেন স্বাস্থ্য উপদেষ্টার দপ্তরে। আপনার প্রথম দিকের যে অভিজ্ঞতাগুলো বা চ্যালেঞ্জগুলো, এগুলো কি ছিল আসলে? ধন্যবাদ মেরি ভয়েসকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সবার আগে আমি জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের সকলের মাগফিরাত কামনা করছি, আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুক, এবং যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি, যেন তারা দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসতে পারেন। এবং 5 আগস্টের পরে আসলে দেশের অস্থির পরিস্থিতির ভিতরে একটা বড় চ্যালেঞ্জ ছিল যে কিভাবে আসলে আমরা আহতদেরকে চিকিৎসা করব যারা জুলাই এই গণ অভ্যুত্থানে আহত হয়েছিলেন। এবং আপনি খেয়াল করবেন বেশিরভাগই ছিল আসলে 18 থেকে 28 ওই এজটার, এবং সবাই তরুণ। এটা খুব একটা বড় চ্যালেঞ্জিং ছিল, এবং আমাদের জন্য স্টিল নাও আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে কাজ করে যাচ্ছি, এবং তাদের পুনর্বাসনের জন্য এবং তাদের উন্নত চিকিৎসার জন্য দুটো মন্ত্রণালয় এবং সেই সাথে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ও পাশে আছেন আমাদের। তো সবাই মিলে আসলে সরকারের সম্মিলিত চেষ্টায় জুলাই গণ অভ্যুত্থানে আহতদের জন্য সরকার কাজ করে যাচ্ছে, এবং তাদের উন্নত চিকিৎসার জন্য সরকার সবসময় পাশে আছে এবং চেষ্টা করে যাচ্ছে। আপনি কি আমাদের একটি পরিসংখ্যান দিতে পারেন যে আসলে কি পরিমাণ শাহাদাত হলো, কিংবা কি পরিমাণ ছাত্র জনতা আহত হলেন? আমাদের প্রায় প্রাথমিক হিসাব অনুযায়ী প্রায় 20,000-এর মতো আমাদের আহত হয়েছিলেন, এবং শহীদদের তালিকা আমাদেরও বড়। এবং আহতদের মধ্যে যারা ছিলেন তাদের অনেকেরই বর্তমান সময়েও, আজকের যদি দিন পর্যন্ত আমি বলি যে বর্তমান সময় পর্যন্ত তারা এখনও অনেকে প্যারালাইজ অবস্থায় আছেন, অনেকে এই মুহূর্তে কেউ দেশের বাইরে আছেন, এবং এর পরিমাণ অনেক, আসলে তালিকা অনেক বড়। জি, আসলে আমরা দেখেছি যেটা যে বিপুল সংখ্যক ছাত্র এবং জনতা ফেসিবাদকে বিদায় করার জন্য মাঠে নেমেছিল, এবং যে ঢালাও গুলি বর্ষণ বা যে নিরাপত্তা বাহিনীতে যারা ছিলেন তারা যে প্রতিহত করার চেষ্টা করছেন, তারা আসলে এই কাজটি করেছেন। তো যারা আহত হলেন, এই যে আহতদের ধরনগুলোকে একটু বলতে পারেন যে কে কি ধরনের আঘাত পেয়েছিলেন? জি অবশ্যই। আহতদের মধ্যে আসলে খুব সেন্সিটিভ, আমরা অনেকগুলো রোগী পেয়েছি, এবং আমাদের যারা আসলে যদি আহতের ধরনগুলো বলি, এর মধ্যে বেশিরভাগ হচ্ছে নার্ভ ইনজুরিতে, অর্থাৎ কারো হয়তো লোয়ার অ্যাবডোমেনে গুলি আটকে আছে। কয়েকদিন আগেও আমাদের একজন আহত যোদ্ধার গুলি বের করা হয়েছে ইউরেটারের, আপনার ব্লাডারের পাশ থেকে। এরকম আসলে অনেক, আমাদের বেশিরভাগ নার্ভ ইনজুরি রোগী আমরা পাচ্ছি, যাদেরকে একটা লং টাইম ফিজিওথেরাপি দিতে হবে এবং রিহ্যাবিলিটেশনের প্রয়োজন রয়েছে। এর পাশাপাশি ক্রিটিক্যাল কেস ছিল যাদের ব্রেনে গুলি লেগেছিল, এবং এগুলো পিরিয়ড না বুলেট ছিল। তো এরকম 3-4 জন ছিলেন, যার মধ্যে অন্যতম আমি নাম উল্লেখ করতে যাচ্ছি, কাজল ছিলেন একজন, বাবু, মুরাদ। তারা আসলে খুবই সেন্সিটিভ রোগী 3 জন ছিলেন, এবং একটা পর্যায়ে আমাদেরকে এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে যেতে হয়েছিল উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে। এবং ওই রাত্রে আসলে এয়ার অ্যাম্বুলেন্স অ্যারেঞ্জ করা
এখানে আমি অবশ্যই ধন্যবাদ দিব আমাদের মাননীয় স্বাস্থ্য উপদেষ্টাকে। তার বিচক্ষণতা এবং খুব দ্রুত উদ্যোগের ফলে আসলে আমরা পেরেছিলাম ওই জিনিসটা এয়ার অ্যাম্বুলেন্স অ্যারেঞ্জ করা এবং সকল পার্টিকুলার আমাদের যে সাপোর্টগুলো দরকার ছিল দ্রুত, সেই সাথে সাথে আমাদের এয়ারপোর্ট কর্তৃপক্ষ এবং আনুষঙ্গিক যারা ছিলেন সবাইকে ধন্যবাদ যে আসলে আমরা দ্রুত এয়ার অ্যাম্বুলেন্সগুলো অ্যারেঞ্জ করতে না পারলে তাদেরকে আসলে বাঁচানোটা আমার জন্য কঠিন হয়ে যেত। তো নার্ভ ইনজুরি ছিল এবং তার পাশাপাশি আপনি জানেন আরেকটা আহত যোদ্ধা একবার আমাদের যে সর্বকনিষ্ঠ যোদ্ধা বাসিদ খান মুসা, তার মাত্র 6 বছর বয়স এবং ওই দিন তিনি তার নানির সাথে আসলে বের হয়েছিলেন আইসক্রিম কিনতে। তো তখন একটি বুলেট তার মাথায় এসে লাগে এবং দীর্ঘদিন বাসিদ খান মুসা সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। পরবর্তীতে তার অবস্থার উন্নতি না দেখে তখন মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত নেওয়া হয় যে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নিয়ে যাওয়া হবে। পরে তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়েছিল এবং আলহামদুলিল্লাহ সে এখন তার বাবা মাকে ডাকতে পারছে এবং সে হাঁটতে, তার আপাতত হুইল চেয়ারে করে, বাট সে ধরে ধরে হাঁটতে পারছে। এবং তার আসলে আমরা যে সবার উদ্যোগে যে সে বেঁচে ফিরে এসছে, এটা আসলে আমাদের জন্য একটা বড় পাওয়া। এই পর্যন্ত কোন কোন দেশে আপনারা রোগীদেরকে পাঠিয়েছেন চিকিৎসার জন্য? এই পর্যন্ত পাঠানো হয়েছে মোটামুটি 4টি দেশে যাওয়া হয়েছে। থাইল্যান্ডে আমাদের বেশিরভাগ আহত রোগীরা গিয়েছেন থাইল্যান্ডে, এর পাশাপাশি গিয়েছে সিঙ্গাপুরে, তারপরে রাশিয়াতে গেল খগনচন্দ্র বর্মন, এবং লাস্ট হচ্ছে তুরস্কে গেল আরো 7 জন আমাদের আহত যোদ্ধা। বিদেশি অনেকেই বাংলাদেশে এসেছেন চিকিৎসা নিতে, কোন কোন দেশে আমাদের দেশের চিকিৎসকরা এসেছেন একটু কি বলবেন? ডেফিনেটলি আমাদের দেশে আসলে আন্দোলনের পরপরই আমাদের হাসপাতালগুলোর স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে এবং হাসপাতালগুলোর ডাইরেক্টরদের উদ্যোগে বিভিন্ন দেশ থেকে চিকিৎসকরা এসেছিলেন। এর মধ্যে চায়না থেকে একটি টিম এসেছিল, নেপাল থেকে এসেছিল, ইংল্যান্ড থেকে এসেছিল, তারপর অস্ট্রেলিয়া থেকে ডাক্তাররা এসেছিলেন, ইউকে থেকে এসেছিলেন এবং থাইল্যান্ড থেকেও এসেছিলেন। তো চায়না থেকে সবচেয়ে বড় টিম এসেছিল এবং তারা এসে বিভিন্ন হাসপাতালগুলো তারা অ্যাসেসমেন্ট করেছিলেন, ঢাকা মেডিকেল, তারপরে নিটোর, সিএমএইচেও গিয়েছিলেন একটা প্রতিনিধি দল আমাদের ডাক্তারদের ইউকে থেকে। এনআইওতে অবশ্যই গিয়েছিল, কারণ এনআইওতে আমাদের সবচেয়ে বেশি আহত যোদ্ধারা ছিলেন যাদের আসলে চোখের সমস্যা। তো তারা একটা অ্যাসেসমেন্ট করেছিলেন এবং তাদের পরবর্তী উন্নত চিকিৎসার জন্য যা করা প্রয়োজন তারা একটা নির্দেশনা দিয়ে গিয়েছিলেন। তো আমরা আসলে খুবই কৃতজ্ঞ বিদেশি ডাক্তারদের প্রতি যে তারা এসেছিলেন এবং সেই সাথে আমাদের ডিরেক্টরদের প্রতিও যে তারা দ্রুত এই ব্যবস্থাগুলো নিয়েছিলেন। বাংলাদেশে অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে, সরকারি প্রতিষ্ঠান রয়েছে, বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে। তাহলে এই যে ছাত্র জনতার অভ্যুত্থানে যারা আহত হলেন, এদের চিকিৎসার ক্ষেত্রে আমাদের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা কেমন সহযোগিতা করেছে বা কোন কোন প্রতিষ্ঠানগুলোতে আসলে মেজর চিকিৎসাটা হয়েছে? বাংলাদেশের আসলে ডাক্তারদের প্রতি আমরা অত্যন্ত কৃতজ্ঞ। জুলাই থেকে আসলে মূলত যুদ্ধটা শুরু আমাদের এই ফ্যাসিবাদের বিরুদ্ধে। তো ডাক্তারদের আসলে ত্যাগ তিতিক্ষা এবং সেই সময়ে যে পাশে থাকা, অনেক কিছু ডাক্তার 36 ঘন্টা অপারেশন থিয়েটারে ছিলেন। তো ডাক্তারদের আসলে একটা বড় ত্যাগ, আমরা আসলে কৃতজ্ঞ ডাক্তারদের প্রতি, আমাদের দেশের ডাক্তারদের প্রতি, এবং সেই সাথে আমাদের হাসপাতাল কর্তৃপক্ষ সকলের প্রতি আমরা অত্যন্ত কৃতজ্ঞ যে আসলে সকলের সম্মিলিত প্রচেষ্টায় আসলে আমরা ওই সময় যে একটা ম্যাসিভ ব্যাকআপ দেওয়া দরকার ছিল, ওইটা আসলে আমাদের বাংলাদেশের ডাক্তারদের এবং আমাদের হাসপাতাল কর্তৃপক্ষের দ্রুত প্রচেষ্টার ফলে আসলে সম্ভব হয়েছিল। এর মধ্যে সবচেয়ে বেশি পেশেন্ট আমাদের 5টা হাসপাতালে মোটামুটি আমাদের বেশি পেশেন্ট ছিল। এরপরও পাশাপাশি প্রাইভেট হাসপাতালগুলোতেও ছিল। তো সরকারি হাসপাতালের মধ্যে ছিল ঢাকা মেডিকেল কলেজ, তারপরে নিউরোসায়েন্স নিমস, তারপরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট, তারপরে নিটোরেও ছিল আমাদের যে ট্রমা অ্যান্ড অর্থোপেডিক্স ইনস্টিটিউট, আর এরপরে সিএমএইচে আমাদের অনেক গুরুতর পেশেন্ট গিয়েছেন। তো এই 5টা হাসপাতালে মূলত অনেক বেশি পেশেন্ট ছিল। এর পাশাপাশি জাতীয় প্লাস্টিক অ্যান্ড বার্ন ইনস্টিটিউট, ওইখানেও আমাদের অনেক পেশেন্ট চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। আর এর পাশাপাশি প্রাইভেট হাসপাতালগুলোতেও অনেক পেশেন্ট ছিলেন। সরকারের পক্ষ থেকে যত দ্রুত সম্ভব ছিল প্রাথমিক চিকিৎসা দেয়া এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সরকার এখনো চেষ্টা করে যাচ্ছেন। জি, দেশের বাহিরে এই মুহূর্তে 79 জনের মতো দেশের বাইরে গিয়েছেন এবং লাস্ট গত সপ্তাহেও আমাদের 11 জন আহত যোদ্ধা গেলেন থাইল্যান্ডে, 7 জনকে পাঠানো হয়েছে তুরস্কে। অনেকেই বলছিলেন যে আহতদেরকে সকলকে একটি ওয়ান স্টপ সেন্টারে চিকিৎসা দেওয়া বা একটি সেন্টারকে আলাদা করা, একটা হসপিটালকে আলাদা করা, এই কাজটি কি করা গিয়েছিল? আমার মনে হয়েছিল যে আহতদেরকে একটা সেন্টারের মধ্যে একই ছাদের নিচে আনা, সকল আহতদেরকে।
তো তার পরিপ্রেক্ষিতে আমি আরো কয়েকজনকে নিয়ে আমার মাথায় একটা হাসপাতালের কথা এসেছিল, যেটা হচ্ছে ডিএনসিসি হাসপাতাল। হাসপাতালটা অনেক বড় হাসপাতাল এবং এটা কোভিড ডেডিকেটেড হসপিটাল ছিল। 103টা আইসিইউ এবং প্রায় 1000 বেডের হাসপাতাল, অনেক বড় সেটআপ। তো তখন আসলে প্রথম দিকে আমি একটা প্রেজেন্টেশন করেছিলাম এবং মাননীয় আমাদের স্বাস্থ্য উপদেষ্টা মাননীয় নুরজাহান বেগম ম্যাডামকে আমিও দেখিয়েছিলাম প্রেজেন্টেশনটা, এবং ম্যাডামও খুবই আগ্রহী ছিলেন এবং প্রেজেন্টেশনে দেখানো হয়েছিল যে সেটআপটা আমরা কিভাবে করতে পারি, কতগুলো অপারেশন থিয়েটার আমাদের লাগবে, সার্জারি, ট্রমা অ্যান্ড অর্থোপেডিক্স, নিউরোসার্জারি, অপথলমোলজি। তো সব মিলিয়ে একটা প্রেজেন্টেশন তখন আমি দিয়েছিলাম এবং সবাই খুবই আগ্রহী ছিল যে আমরা হয়তো ওই সেন্টারটাকে ইউজ করতে পারবো। তো পরবর্তীতে আসলে অগাস্টে পার্শ্ববর্তী দেশ বাঁধগুলো খুলে দেয়, একটা বন্যা হয়ে গিয়েছিল। তো এই বন্যা পরিস্থিতির জন্য আসলে পরবর্তীতে আমাদের সকল মনোযোগ আসলে ওই দিকটায় চলে যায়। পরবর্তীতে আমরা এই দিকটাতে আর ওইভাবে কাজটা আগাতে পারিনি, বাট এই ব্যাকআপটা আমাদেরকে সরকারি হাসপাতাল তারা পুরোদমে দিয়েছেন এবং কোনো প্রকার জন্য আহতদের চিকিৎসা ব্যাহত না হয় সেদিক থেকে তারা সর্বোচ্চ চেষ্টা করেছেন এবং আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি খুব ভালোভাবে চিকিৎসা দেওয়ার জন্য সরকার সবসময় চেষ্টা করেছে এবং এখনো চেষ্টা করে যাচ্ছে। বাংলাদেশে যে সরকারি এবং বেসরকারি পর্যায়ে আমাদের আহতদের যে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে, এই জায়গায় আসলে আমাদের সীমাবদ্ধতাটা কোন কোন জায়গায়? এটা কি আসলে ডাক্তারদের জ্ঞানগত সীমাবদ্ধতা নাকি আসলে প্রযুক্তিগত সীমাবদ্ধতা? প্রযুক্তিগত কিছু ল্যাগিংস আমাদের রয়েছে, যেরকম আমাদের দেশে রোবোটিক ফিজিওথেরাপির সেন্টারটা আগে ছিল না, এখন আলহামদুলিল্লাহ আমাদের বিএমইউতে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে রোবোটিক ফিজিওথেরাপির আমরা সকল সেটআপ চায়না সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে দেওয়া হয়েছে এবং এর জন্য আমরা আসলে কৃতজ্ঞ চায়না সরকারের প্রতি। আমাদের ডাক্তাররা অনেক জ্ঞান রাখেন এবং অনেক প্র্যাকটিক্যালি অনেক অভিজ্ঞতা সম্পন্ন, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আসলে জুলাইয়ের পরে যেহেতু আহতদের চিকিৎসাতে একটা সেন্সিটিভ একটা বিষয় ছিল, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যেহেতু আমাদের একটা ইমোশনাল কাজ করে, ইমোশনাল অ্যাটাচমেন্ট রয়েছে ডাক্তারদের মাঝখানে এবং রোগীদের সাথে, যেহেতু দেশের মানুষ, তো সেই ক্ষেত্রে হয়তো কিছু কিছু কেস হয়তো বিদেশে গিয়ে তারা ডাক্তাররা ফ্রিলি করতে পেরেছেন। বাংলাদেশের ডাক্তাররা সেই ধরনের অপারেশনে দক্ষ এবং তারা অবশ্যই করতে সক্ষম। আমার মনে হয় যে ইমোশনটা যে কাজ করে, এটা আবেগের বিষয় ছিল, দ্রুত সুস্থতার জন্য। এক্স্যাক্টলি। তো এর জন্য মনে হয় যে কিছু কিছু ক্ষেত্রে আমাদের কিছু কিছু কেস বিদেশে পাঠানো হয়েছে, বাট সেই কেসগুলো হয়তো আমাদের ডাক্তাররা চেষ্টা করলে অবশ্যই পারতেন, বাট সময় দেওয়া হলে তো এখানেও হয়তো সেই চিকিৎসাটা হয়ে যেত। জি, আবার কিছু কিছু ক্ষেত্রে আমাদের অপারেশন থিয়েটারের স্বল্পতা অথবা টেকনোলজির সমস্যা এগুলোর জন্য, বাট আমাদের ডাক্তাররা অনেক মেধাবী এবং অনেক জটিল জটিল অপারেশন করছেন এবং সামনে ইনশাআল্লাহ আরো করবেন। জি, আমরা এর সাথে একটা দুঃখজনক ঘটনাও লক্ষ্য করেছি। একদল চিকিৎসক যেমন আহতদের চিকিৎসা দিচ্ছিলেন, কিন্তু আন্দোলন চলাকালীন সময় আমরা দেখেছি যে ফেসিবাদের দোসর কিছু চিকিৎসক সেখানে বিরোধিতাও করেছে। এই বিষয়টি আসলে কিভাবে আপনারা দেখছেন? অত্যন্ত দুঃখজনক একটি বিষয় যে আসলে সবার আগে আমাদের রোগী এবং মানবতার যে বিষয়টা, সেখানে আসলে দেখা কখনোই ঠিক না যে আমরা তার চিকিৎসা দিব না। তো এটা অত্যন্ত দুঃখজনক এবং আমরা এটাকে অবশ্যই নিন্দা জানাই, কারণ চিকিৎসকের ধর্মই চিকিৎসা দেয়া। রোগীর কোন ধর্ম, তার বর্ণ কি, সে কোন জাতের, এগুলো আমরা চিকিৎসা পেশাতে বা আমাদের যখন শপথ নেওয়া হয় এগুলো অবশ্যই আমাদেরকে বলা হয়। তো এটা আসলে আমরা অত্যন্ত নিন্দা জানাই যারা আসলে ওই সময় আহতদেরকে চিকিৎসা দিতে বাধা দিয়েছেন। আশা করি তারা তাদের ভুলগুলো বুঝতে পেরেছেন এবং অন্যান্য যে ডাক্তাররা ছিলেন তারা দ্রুত এগিয়ে এসছেন। যে ডাক্তাররা আসলে ত্যাগ করেছেন এবং অনেক কষ্ট করেছেন, তাদের ফলেই আসলে আজকে আমরা মোটামুটি একটা পজিশনে আসতে পেরেছি এবং আহতদেরকে চিকিৎসা দিয়ে আমরা উঠতে পেরেছি। এই ধরনের অপতৎপরতায় যারা ছিলেন তাদের ক্ষেত্রে কি আপনারা কোনো ব্যবস্থা নিয়েছিলেন? ওই সময় তো আসলে সবাই ছোটাছুটি নিয়ে ব্যস্ত ছিলেন, কিভাবে একজন আরেকজনের জীবন বাঁচাতে পারবেন সে নিয়ে ব্যস্ত ছিলেন এবং সব মিলে আসলে সিসি ক্যামেরা বা অন্যান্য বিষয় এই জিনিসগুলো নিয়ে মনে হয় ওইভাবে কেউ অতটা আগ্রহী ছিলেন না ওই সময়, কারণ প্রথম টার্গেটটাই ছিল একটা মানুষের জীবন বাঁচানো। যারা করেছেন তাদের আসলে আমার মনে হয় যে নিজ থেকেই তারা তাদের ভুল বুঝতে পারবেন, আহতদের জন্য তারা হয়তো পরবর্তীতে কাজ করবেন। আমরা ঢাকার কথা বলছিলাম, অনেকে দেশের বাইরেও গিয়েছেন, কিন্তু অনেকেই ছিলেন পেরিফেরিতে, যারা পেরিফেরিতে থেকে ঢাকার বাইরে থেকে আন্দোলনের শরিক হয়েছেন, সেখানেও অনেকে শাহাদাত বরণ করেছেন, অনেকে আহত হয়েছেন। সেই জায়গাটায় আসলে কি করা গিয়েছে? যারা ঢাকার বাইরে আহত ছিলেন তাদেরকে আমরা চেষ্টা করছি এবং ইতিমধ্যেই যারা ঢাকাতে এসছেন চিকিৎসা নিতে 5 আগস্টের পরে দ্রুত তাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। যাদেরকে আমরা দেশে চিকিৎসা করতে পেরেছি তাদেরকে দেশে চিকিৎসা দেওয়া হয়েছে এবং যাদের দেশে সুযোগ ছিল না তারা বাইরে গিয়েছেন। ঢাকার বাইরে থেকে প্রতিনিয়ত রোগীরা যোগাযোগ করছেন তাদের জেলা প্রশাসক অথবা সিভিল সার্জনের মাধ্যমে, তাই উন্নত চিকিৎসার জন্য তারা আবেদন করছেন এবং সেই আবেদনটা মন্ত্রণালয়ে আসছেন, অথবা আমরা যদি ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি আমরা জানতে পারি যে
কোনো একটা জেলাতে আহত একজন যোদ্ধা চিকিৎসা পাচ্ছেন না, দ্রুত আমরা চেষ্টা করি তাদের সাথে কানেক্ট হওয়ার, যোগাযোগ করার, সংবাদের মাধ্যমে আমরা চেষ্টা করি তাদের নাম্বার নিয়ে তাদের সাথে যোগাযোগ করার এবং তাদের চিকিৎসার সার্বক্ষণিক ব্যবস্থা নেওয়ার। আর যারা শহীদ হয়ে গিয়েছেন তাদের পরিবারের পাশে সবসময় আছি। সরকারের পক্ষ থেকে সবসময় বলা হয়েছে যে শহীদদের পরিবারের সাথে সবসময় তাদের সুযোগ সুবিধাগুলো দেখার এবং তাদের পাশে থাকার, তাদেরকে পুনর্বাসনের জন্য যে ব্যবস্থা করার সরকারের পক্ষ থেকে সে ব্যবস্থা করার চেষ্টা করা হচ্ছে। আমরা জানছি যে প্রায় 20,000-এর মতো ছাত্র জনতা আহত হয়েছেন। আপনি কি মনে করেন এখন এই বৃত্তের বাইরে রয়ে গেছেন যারা এখন আসলে অন্তর্ভুক্ত হননি নামে? আমার মনে হয় যে মোটামুটি 80-90% কাজ বা তালিকার আওতায় আনা হয়েছে। এর পরেও যারা এখনো লিস্টেড হয়নি, সিভিল সার্জনের মাধ্যমে তাদেরকে বলা হয়েছে, প্রজ্ঞাপন আকারেও জিনিসটা দেওয়া হয়েছে সকল জেলায় যে আহতরা যারা আছেন তারা যদি উপযুক্ত প্রমাণ নিয়ে আসতে পারেন এবং তারা যদি জেলা প্রশাসকের মাধ্যমে সিভিল সার্জনের কাছে আবেদন করেন, আমরা এই জিনিসগুলো অবশ্যই বিবেচনা করছি এবং MIS এটা নিয়ে অনেক কাজ করছেন, তারা এই লিস্টগুলো করছেন। তো MIS-কে আমি ধন্যবাদ দিব, এত কঠিন এবং এত বড় একটি কাজ করছেন যেটা আসলে আমাদের জুলাইয়ের একটা প্রেরণাকে ধরে রাখবে, যে আমাদের আহত এবং নিহতদের একটা যে তালিকা আমরা পাচ্ছি MIS এর মাধ্যমে, এটা আসলে একটা বড় কঠিন কাজ। স্বাস্থ্য মন্ত্রণালয় অনেক আহত ছাত্রদেরকে চিকিৎসা সেবা দিয়েছে। এদের মধ্যে উল্লেখযোগ্য যেটি মিডিয়াতে এসেছে বারবার, যে আহত খোকন চন্দ্র বর্মন, উনি পুলিশের গুলিতে আহত হয়েছিলেন, এই জায়গাটায় আপনি সংশ্লিষ্ট ছিলেন, তার বিষয়টি একটু আমাদেরকে বলবেন? খোকন চন্দ্র বর্মন আসলে জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম যোদ্ধা। তার মুখ দেখলে আসলে আমরা এখনো সেই জুলাইয়ের বিভীষিকা দেখতে পাই। খোকন চন্দ্র বর্মনের চিকিৎসার জন্য খুবই ভালো লাগছে যে তার পাশে আমি থাকতে পারি, তার সেবার জন্য কাজ করতে পারছি। খোকন চন্দ্র বর্মনের প্রাথমিক চিকিৎসা হয়েছিল আমাদের ঢাকা ডেন্টালের, পরবর্তীতে আনা হয়েছিল জাতীয় বার্ন ইনস্টিটিউটে এবং ডাক্তাররা সর্বোচ্চ চেষ্টা করেছেন, প্রাথমিক চিকিৎসা দিয়েছেন এবং পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য নেওয়ার কথা ছিল প্রথমে অস্ট্রেলিয়াতে, তারপর বিভিন্ন দেশে আমরা যোগাযোগ করেছিলাম। যেহেতু আমি রাশিয়া থেকে পড়াশোনা করেছিলাম, ওখানে কাজ করতাম, পরবর্তীতে আমি রাশিয়াতে আমার প্রফেসরদের সাথে আমি কথা বলি এবং তার সকল রিপোর্ট, সিটি স্ক্যানের রিপোর্ট আমরা পাঠিয়ে দিই এবং জুমে আমরা একটা মিটিং করি। 21শে ফেব্রুয়ারিতে আমরা খোকন চন্দ্র বর্মনকে নিয়ে রাশিয়াতে যাই। রাশিয়ার একজন জাতীয় অধ্যাপক ঋষিতোভ ইগোর ভ্লাদিমিরোভিচ, উনি হচ্ছেন একজন প্লাস্টিক সার্জন, সেই সাথে একজন অঙ্ক সার্জন। ওনার কাছে আসলে আমরা একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম। উনি খোকন চন্দ্র বর্মনের প্রথম ধাপে অপারেশনটা করেছেন। তো খোকনের অপারেশনটা 3টা ধাপে হবে। প্রথমত তো প্রথম অপারেশনটা যেটা হয়েছে, নিচের চোয়াল অর্থাৎ ম্যান্ডিবলে আমরা টাইটেনিয়াম বসিয়েছিলাম। ম্যান্ডিবল থেকে 4টা ছোট ছোট প্লেটের টুকরা বের করা হয়েছিল। এটা হচ্ছে প্রথম ধাপ ছিল, যেটা আসলে সফলভাবে সম্পন্ন হয়েছে। আর দ্বিতীয় ধাপের জন্য হয়তো আমাদেরকে আরো 2-1 মাস পরে যেতে হবে এবং দ্বিতীয় ধাপে ম্যাক্সিলার রিকনস্ট্রাকশন করার কথা আছে এবং সেই সাথে বাম চোখে ইনিক্লুয়েশনটাও করা হবে। আর তৃতীয় ধাপে খোকনের নাকের রিকনস্ট্রাকশন সার্জারিটা করা হবে। তো খোকনের অপারেশনটা অত্যন্ত একটি বড় অপারেশন এবং ডাক্তার বলেছেন যে 3টি ধাপে উনি অপারেশনটা করবেন। এটি তো অনেক ব্যয়বহুল হওয়ার কথা, এই বিষয়টি আপনারা কিভাবে সামলাচ্ছেন? আসলে আহতদের সকল চিকিৎসার খরচ সরকারের পক্ষ থেকে বহন করা হচ্ছে। খোকনের চিকিৎসা যেহেতু একটা এক্সেপশনাল চিকিৎসা, একটা বড় অপারেশন এবং এটার জন্য মোটামুটি প্রাথমিক দিকে অস্ট্রেলিয়াতে আমাদের একটা যাওয়ার কথা ছিল এবং ওইখানে 4 কোটি টাকা খরচ হওয়ার মতো একটা এস্টিমেট বাজেট দেওয়া হয়েছিল। অস্ট্রেলিয়াতে আমাদের কিছু টেকনিক্যাল সমস্যার জন্য আমরা ওইখানে যেতে পারিনি, যেহেতু আমাদের এখান থেকে যোগাযোগ করা, হাসপাতাল থেকে ফাইল আসা বা চিঠি আসাগুলো একটু দেরি হচ্ছিল। পরবর্তীতে আমি রাশিয়াতে যোগাযোগ করে খোকনকে নিয়ে যাই এবং রাশিয়াতে তুলনামূলক ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে অপারেশন করা হয় এবং খরচটা মোটামুটি একটু কম। তো সেই অনুযায়ী আশা করছি যে খোকনের চিকিৎসা আমরা উন্নত মানের চিকিৎসা দিতে পারবো রাশিয়াতে এবং পাশাপাশি তার একটু সরকারের আমরা একটু খরচও বাঁচাতে পারবো। জুলাই আন্দোলনে অনেকেই আহত হয়েছিলেন, তাদের মধ্যে অন্যতম 6 বছরের শিশু বাসিত খান মুসা। তো তার বিষয়টি একটু আমাদেরকে বলবেন? বাসিত খান মুসা আসলে আমাদের জুলাইয়ের চেতনার জায়গা যদি বলেন, তো বাসিত খান মুসার এই বিষয়টাও চলে আসবে। আমাদের আন্দোলনের সবচেয়ে ছোট এবং সর্বকনিষ্ঠ যোদ্ধা ছিলেন বাসিত খান মুসা এবং আন্দোলনের সময় ওই দিন আসলে হঠাৎ করে তার মাথায় গুলি আসে যখন সে তার নানির সাথে বাহিরে গিয়েছিলেন। পরবর্তী মুহূর্তে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয় এবং পরবর্তী তাকে সিএমএইচে নেওয়া হয়। সিএমএইচ হাসপাতালে দীর্ঘদিন সে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন এবং পরবর্তীতে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসা থাইল্যান্ডে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয় এবং সিঙ্গাপুরে তাকে 4 থেকে 5 বছরের মতো সিঙ্গাপুরে রাখা হয় এবং তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়। আলহামদুলিল্লাহ সে এখন সুস্থ অবস্থায় দেশে ফিরেছেন গত মাসে। সামনের মাসে তারও একটা ফলো আপ ট্রিটমেন্টের কথা রয়েছে। তো বাসিত খান মুসা এখন সে নিজে নিজে কথা বলতে পারে এবং সে ধরে ধরে হাঁটতে পারে
এবং তার জন্য একটা হুইল চেয়ার আনা হয়েছে, তার সাইজের হুইল চেয়ার। এই মুহূর্তে তার আসলে সবচেয়ে বেশি প্রয়োজন রিহ্যাবিলিটেশন, যেটার জন্য আসলে সিএমএইচ এর ডাক্তাররা কাজ করে যাচ্ছেন এবং সেই সাথে আমাদের সিআরপি আছেন এবং বিএমইউতে ফিজিওথেরাপি যে সেন্টারটা, ওই সেন্টারটাও আসলে পরবর্তীতে কাজে লাগবে আশা করছি। আমরা জানি যে আরো 3 জনকে এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া ছিল, কাজল, বাবু, মুরাদ, তাদের বিষয়টাকে একটু বলবেন আমাদের। জুলাই এই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়টা আসলে কিছু কিছু জায়গায় অত্যন্ত কঠিন ছিল এবং অত্যন্ত সেন্সিটিভ, এবং সবাই আসলে চেষ্টা করছেন কিভাবে যেন আর কেউ শহীদ না হয়, এটা যেন সবাই চেষ্টা করছিলেন। যেভাবে ডাক্তাররা চেষ্টা করছিলেন সেভাবে প্রশাসন চেষ্টা করছিল, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং পরবর্তীতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এখন চেষ্টা করে যাচ্ছেন সবাই। প্রথম দিকে সবার একটা সামগ্রিক প্রচেষ্টার ফলে আসলে এই 3 জন বেঁচে গিয়েছিলেন। তাদেরকে মুমূর্ষু অবস্থায় এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হয়েছিল। কাজল ছিলেন নিউরো সায়েন্সে নিনসে। হঠাৎ করে রাত্রে খুব খারাপ অবস্থা জেনে আমাদেরকে জানানো হয় এবং ওই দিনই আসলে আমাদেরকে এয়ার অ্যাম্বুলেন্স অ্যারেঞ্জ করা হয়। এয়ার অ্যাম্বুলেন্স অ্যারেঞ্জ করে আমাদেরকে দ্রুত থাইল্যান্ডে নিয়ে যেতে হয় কাজলকে। তো কাজল আলহামদুলিল্লাহ এখন সে ভালো আছে। তার ব্রেনে যে ইনফেকশনটা ছিল, ইনফেকশনটা এখন আর নেই, সুস্থ হয়ে গিয়েছে, ধরে ধরে হাঁটতে পারে, তার রোবোটিক ফিজিওথেরাপি চলছে, সে হাসতে পারে এখন। তার পরিবারের সাথে আছেন থাইল্যান্ডে, তার সাথে তার সহধর্মিণী আছেন। সে নিয়মিত ফেসবুকে বিভিন্ন বিষয় লেখালেখি করেন। তো এটা দেখে আসলে খুব ভালো লাগে যে সে আবার ফিরে এসেছে আমাদের মাঝে। পাশাপাশি বাবু এবং মুরাদ, তারা খুবই মুমূর্ষু অবস্থায় ছিলেন। তো তারাও আলহামদুলিল্লাহ এখন কিছুটা সুস্থতার পথে এবং তাদের একটু লং টাইম রোবোটিক ফিজিওথেরাপির সাহায্য পড়বে। তো থাইল্যান্ডে এই চিকিৎসাটা চলছে এবং পরবর্তী সময়ে আমরা বাংলাদেশে এনে এটাও কন্টিনিউয়াসলি করব। জি, ধন্যবাদ। আমরা অনেক আহতদের সম্পর্কে জানছিলাম যারা দেশের জন্য আসলে আহত হয়েছেন, অনেকে জীবনও দিয়েছেন। আমরা জানি যে 20,000-এরও অধিক মানুষ ছাত্র জনতা আহত হয়েছিলেন, অন্য আবার অনেকে চিকিৎসা নিচ্ছেন, বিভিন্ন হসপিটালে ভর্তি আছেন। তাহলে এদের সংখ্যাটা কত, যাদের চিকিৎসা সম্পন্ন হয়ে গেছে এবং যাদের বাকি আছে? আপনাদের কাছে কি কোনো পরিসংখ্যান আছে? পরিসংখ্যানটা এই মুহূর্তে হাসপাতালগুলোতে আমাদের আহত যোদ্ধার সংখ্যা কমে এসছে, কারণ আপনি জানেন যে প্রায় 1 বছর হতে যাচ্ছে। যাদের আসলে ওই সময় এমার্জেন্সি সাপোর্ট দেওয়া দরকার ছিল, এমার্জেন্সি সাপোর্টের পরে উন্নত চিকিৎসাও দেওয়া প্রায় শেষ। অনেকে ফিরে এসেছেন চিকিৎসা নিয়ে থাইল্যান্ড থেকে, সিঙ্গাপুর থেকে। এবং পরবর্তীতে এখন যারা হাসপাতালে আছেন তারা বেশিরভাগ রুটিন ট্রিটমেন্টের জন্য আছেন। কেউ কেউ এখনো ভর্তি আছেন, হয়তো রিজার্ভ করা হয়েছিল, রিজার্ভটা খোলা হবে, অথবা কেউ হয়তো নতুন আসছেন রুটিন চেক আপের জন্য। কেউ আছেন যাদের আমাদের এনআইওতে ছিলেন চক্ষু বিজ্ঞানে অনেকেই আছেন যারা আবার রুটিন চেক আপের জন্য আসছেন এবং যাদের চিকিৎসা প্রায় শেষের দিকে। তো মোটামুটি এখন সংখ্যাটা কমে আসছে। তো ডে বাই ডে আমাদের আহতের সংখ্যা হাসপাতাল থেকে কমে আসছে এবং এটা আমাদের জন্য একটা আশার বাণী যে তারা তাদের পরিবারের কাছে ফিরে যাচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের সবাইকে হেলথ কার্ড দেওয়া হয়েছে, যে কোনো সময় তারা যে কোনো সরকারি হাসপাতালে যে কোনো চিকিৎসার জন্য আসতে পারবেন। 5ই আগস্টের যে বিপ্লব হলো, এরপরেই আমরা দেখলাম যে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া তার ভিসা বন্ধ করে দিল। বিশেষ করে মেডিকেল ভিসার ক্ষেত্রেও কিছু রেস্ট্রিকশন এসেছে। এর ফলে আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থায় কি কোনো প্রভাব পড়েছে? বিশেষ করে যারা অসুস্থ রোগী ছিলেন, দীর্ঘদিন থেকে ইন্ডিয়ায় চিকিৎসা নিয়েছিলেন, তাদের চিকিৎসার ক্ষেত্রে কোনো প্রভাব পড়েছে কিনা, বা সেক্ষেত্রে আপনারা এটাকে কিভাবে সমাধান করেছেন? আশা করি কোনো প্রভাব পড়েনি। আমাদের ডাক্তার অত্যন্ত সক্ষম সকল প্রকার চিকিৎসা দিতে, এবং আমাদের হাসপাতালগুলোও আসলে সকল টেকনোলজি আছে যেগুলো আসলে বেসিক চিকিৎসার জন্য প্রয়োজন। এটার মাধ্যমে আসলে একদিক থেকে প্রমাণ হয়ে গিয়েছে যে আমাদের বাংলাদেশের ডাক্তাররা কোনো দিক দিয়ে পিছিয়ে নয়, আমাদের চিকিৎসা ব্যবস্থাও কোনো দিক দিয়ে পিছিয়ে নয়। যাদের আসলে বিদেশে যাওয়ার বিষয়টা মাথায় ছিল, তো এটা এখন বাংলাদেশে যে চিকিৎসা নেওয়া সম্ভব, এই জিনিসটা এখন জুলাই পরবর্তী সময় ফুটে উঠেছে যে আমাদের দেশে আসলে উন্নত চিকিৎসা নেওয়া সম্ভব এবং আমাদের ডাক্তাররাও যথেষ্ট আন্তরিক। আর কিছু কিছু ক্ষেত্রে এক্সেপশনাল কিছু কেস ছিল যেটা আসলে আমাদের বিদেশে পাঠাতে হয়েছে, যেরকম থাইল্যান্ড আমাদের পাশে ছিল, সিঙ্গাপুর পাশে ছিল, রাশিয়া পাশে ছিল, তুরস্ক পাশে আছে, সেই সাথে পাকিস্তানও কিছু পেশেন্ট নেওয়ার জন্য তারাও আগ্রহ প্রকাশ করেছিল। জি, ধন্যবাদ। আপনি বলছেন যে বিদেশি দেশগুলো আসলে বাংলাদেশকে স্বাস্থ্য ব্যবস্থা সহযোগিতা করতে এগিয়ে এসেছে, ছাত্র জনতাকে সহযোগিতা করতে এগিয়ে এসেছে। আমরা শুনেছি যে চীন বাংলাদেশে বড় হসপিটাল করতে চায়, তো এরকম তাদের প্রজেক্টগুলো কি, বা এরকম আরো কেউ এগিয়ে এসেছে কিনা? ধন্যবাদ দিতে চাই চীন সরকারকে, কারণ আপনি জানেন বর্তমানে কিন্তু বাংলাদেশে রোবোটিক ফিজিওথেরাপি, যেটা আন্তর্জাতিক মানের এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই টেকনোলজি বেস রোবোটিক ফিজিওথেরাপি কিন্তু বাংলাদেশের বিএমইউ হাসপাতালে চলে এসছে। তো এটা আসলে অক্টোবর-নভেম্বরের দিকে চায়না সরকারের পক্ষ থেকে জিজ্ঞাসা করা হয়েছিল তারা কিভাবে আমাদের পাশে থাকতে পারে। তো
তো ওই সময় মন্ত্রণালয়ের পক্ষ থেকে আসলে আমরা জানিয়েছিলাম যে আমাদের যেহেতু অনেক পেশেন্টকে আমরা থাইল্যান্ডে পাঠাচ্ছি এবং বেশিরভাগই আসলে রোবোটিক ফিজিওথেরাপির পেশেন্ট, মানে ফিজিওথেরাপি নিতে হচ্ছে লং টাইম রিহ্যাবিলিটেশনের প্রয়োজন। তারই পরিপ্রেক্ষিতে তাদের কাছে আমরা চিঠিতে লিখি যে আমাদের আসলে রোবোটিক ফিজিওথেরাপির একটা সেট আপ যদি দেওয়া যায় তাহলে এটা আমাদের জন্য লং টাইম কাজে লাগবে, এবং যেহেতু এই যন্ত্রগুলো চাইনাই তৈরি করে তো তাদের জন্য জিনিসটা একটু সহজ ছিল, আমাদের জন্য বেনিফিশিয়ারি ছিল। পরবর্তীতে উপদেষ্টা পর্যায়ে এবং রাষ্ট্রদূত পর্যায়ে মিটিংয়ের মাধ্যমে আসলে বাংলাদেশে এখন রোবোটিক ফিজিওথেরাপি একটা বড় সেট আপ, যেটা এআই টেকনোলজি বেস, ওইটা চলে এসছে বিএমইউতে। অতি শীঘ্রই এটা চালু হবে। এবং এর পাশাপাশি চায়না থেকে আসলে তারা 3টা হাসপাতাল করতে চেয়েছিল। একটা সম্ভবত রংপুরের দিকে হতে পারে, যেহেতু রংপুরে চিকিৎসা ব্যবস্থাটা আরও জোরালো করা দরকার। আর বাকি 2টো হাসপাতাল নিয়ে কোথায় হবে ওইটা নিয়ে সরকার এখনো চিন্তা করছে। চীন সরকারের পাশে আছে হাসপাতালগুলো করার জন্য, এবং এর পাশাপাশি অন্যান্য যেই প্রতিষ্ঠানগুলো আছে তারাও বিভিন্ন দিক থেকে সরকারকে সাহায্য করার চেষ্টা করছে। নার্সিং কলেজ নিয়ে অনেকে চিন্তা ভাবনা করছে, বা কিভাবে নার্সিং প্রফেশনটাকে আরও উপরের দিকে নেওয়া যায়, কিভাবে আরও তুলে ধরা যায়, কিভাবে আরও বাংলাদেশ থেকে ভালো ভালো নার্স তৈরি করা যায়, এটার জন্য অনেক প্রতিষ্ঠানও সাপোর্ট করার জন্য তারা এগিয়ে এসছে। আপনারা যখন দায়িত্ব গ্রহণ করলেন তখন স্বাস্থ্যখাতে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ ছিল, তার মধ্যে অনেকগুলো আন্দোলনও হয়েছে, যেমন ইন্টার্ন এবং পোস্ট গ্রাজুয়েট ডক্টররা বেতন ভাতা বৃদ্ধির জন্য আন্দোলন করছিল। এই বিষয়ে একটু বলবেন আমাদের। এটা অবশ্যই একটা যৌক্তিক দাবি ছিল। আমরাও চাই যে আসলে ইন্টার্ন ডক্টর এবং যারা পোস্ট গ্রাজুয়েশন ডক্টর আছেন তাদের বেতনটা একটু বাড়া দরকার, কারণ যে পরিমাণ পড়াশোনা করতে হয়, তারপরে পেশেন্টের লোড, পাশাপাশি আসলে যে পরিমাণ ডাক্তারদের ভাতা দেওয়া হয় সেই ভাতা অনুযায়ী আসলে খুবই কম বর্তমান সময়ে। কিন্তু ধন্যবাদ সরকারকে যে সরকার প্রাথমিক পর্যায়ে কিছু বাড়িয়েছেন ভাতার টাকাটা, বাট ব্যক্তিগতভাবে একজন চিকিৎসক হিসেবে আমারও মনে হয় যে ভাতাটা আরেকটু বাড়ানো দরকার ইন্টার্ন চিকিৎসকদের জন্য এবং পোস্ট গ্রাজুয়েট ডক্টরদের জন্য, যেন তারা তাদের সেবাটা আরও ভালোভাবে দিতে পারেন এবং নিজেদের পরিবার নিয়ে সচ্ছলভাবে জীবনযাপন করতে পারেন। তো এর জন্য মনে হয় এটা বেতনটা আরও বৃদ্ধি করা দরকার এবং স্বাস্থ্য খাতে ডাক্তারদের বেতন বৃদ্ধির জন্য একটা বাজেট দেওয়া দরকার। জি, ধন্যবাদ। আমরা দেখেছি যে ডাক্তাররা এবং স্বাস্থ্যকর্মীরা বিভিন্ন হসপিটালে রোগী বা রোগীর লোক দ্বারা নিগৃহীত হয়ে থাকেন, বিশেষ করে কর্মস্থলে চিকিৎসকদের নিরাপত্তা, স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা বিঘ্নিত হয়। এটি নিয়ে স্বাস্থ্য সেবা ও সংস্কার কমিশন ছিল। তো এই জায়গাটায় স্বাস্থ্য সেবা ও সুরক্ষা আইন নিয়ে কিছু কাজ ছিল, এই জায়গাটিকে আপনাদের এখন কি অবস্থান? স্বাস্থ্য সুরক্ষা আইন নিয়ে মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা অত্যন্ত আগ্রহী এবং তিনি অত্যন্ত উদ্দীপনার সাথে এই বিষয়টা নিয়ে দেখছেন এবং বর্তমান সময়েও কাজ করছেন। ডাক্তারদের সাথে এবং স্টেক হোল্ডারদের সাথে বসা হয়েছে যে আসলে এই স্বাস্থ্য সমস্যার নীতিটা কিভাবে সুন্দরভাবে দেয়া যায়। তো এটা নিয়ে এখনও কাজ চলছে এবং এটা অবশ্যই একটা কনসার্ন যে আমাদের চিকিৎসকরা, নার্সরা কর্মস্থলে নিরাপদ নন। তো এর জন্য আসলে আমাদের মনে হয় যে সবাইকে মানসিকভাবে জিনিসগুলো বুঝতে হবে এবং এই জিনিসগুলো সম্পর্কে যে প্রত্যেকটা প্রফেশনে যে রেসপেক্ট দিতে হবে। আমার কাছে এটা মনে হয় যে আসলে এই জায়গাটা আমি একটা প্রশ্ন অ্যাড করতে চাই যে কর্মক্ষেত্রে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য চিকিৎসক সহ বিভিন্ন মহল থেকে স্বাস্থ্য পুলিশের একটি ধারণা দেওয়া হয়েছে। এই জায়গায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের অবস্থান কি? স্বাস্থ্য পুলিশ নিয়ে মন্ত্রণালয়ে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে এবং এই বিষয়টি নিয়ে কাজ করা হচ্ছে। স্বাস্থ্য পুলিশ আসলে আমাদের চিকিৎসকদের যে নিরাপত্তার যে বিষয়টা, এটা অবশ্যই একটা ভালো পর্যায়ে উঠে আসবে। এর পাশাপাশি হাসপাতাল প্রাঙ্গণে বা হাসপাতাল আশেপাশে যে থানার ব্যবস্থা যদি করা যায় তাহলে হয়তো এই জিনিসগুলো আরেকটু সহজ হবে, যেহেতু এখানে রোগীদেরও একটা ভোগান্তির বিষয় হয় যদি কোনো পেশেন্ট নিহত হন বা যদি কোনো সমস্যা হয়, তো সেই ক্ষেত্রে তাদেরকে ছুটতে হয় দূরবর্তী বা নিকটস্থ যে থানাগুলো রয়েছে। তো সেক্ষেত্রে এই জিনিসটাও ভাবা হচ্ছে, মেডিকেলের পুলিশ স্টেশন যদি করা যায় তাহলে সেক্ষেত্রে হয়তো দুই পক্ষই লাভবান হবেন। জি, এখানে চিকিৎসকদের অধিকার এবং রোগীদের অধিকার দুই বিষয়টি রয়েছে। অবশ্যই রোগীদের অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয় কি ভূমিকা পালন করছে? রোগীদের অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয় সর্বদা সোচ্চার। একজন রোগীর মৌলিক অধিকারের মধ্যে চিকিৎসাটাও রয়েছে। একজন রোগী হাসপাতালে আসবেন এবং সে ডাক্তারকে দেখে চিকিৎসা নেবেন, এটা তার মৌলিক অধিকার। একজন দেশের জনগণ হিসাবে, সাধারণ জনগণ হিসেবে উনি এটা পাবেন। এবং সেই ক্ষেত্রে আসলে এখানে আমাদের সিস্টেমেরও একটু কাজ আছে। ডক্টরদের কর্মস্থলে নিয়মিত উপস্থিত থাকাটা,
এবং সময় মতো কাজে আসা, সময় মতো কাজ থেকে যাওয়া, যে যার জায়গা থেকে আসলে দায়িত্ব পালন করা, রোগীদের উন্নত চিকিৎসার জন্য যে ধরনের হাসপাতালের ব্যবস্থা রয়েছে ওই ব্যবস্থাটা পরিপূর্ণভাবে দেয়া, সেগুলোকে কন্ট্রোল করার জন্য আমাদের যে কর্তৃপক্ষ রয়েছে, ডিরেক্টর, অ্যাডিশনাল ডিরেক্টর যারা আছেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা যারা আছেন, তাদের দিক থেকেও আসলে যে যার জায়গা থেকে আমার মনে হয় যে এটা কাজ করা দরকার, যে রোগীদের কিভাবে স্বাস্থ্য সেবাটা তাদের অধিকার অনুযায়ী দেওয়া যায়। স্বাস্থ্য সংস্কার কমিশন গঠিত হয়েছে এই সরকারের আমলে, তো তারা প্রতিবেদনও জমা দিয়েছেন, অর্থাৎ স্বাস্থ্য খাত সংস্কার প্রতিবেদন যেটি রয়েছে সেটি আপনার স্বাস্থ্য মন্ত্রণালয়ে যারা আছেন সেটিকে কিভাবে মূল্যায়ন করছেন বা সেটিকে বাস্তবায়নের ব্যাপারে আপনারা কি চিন্তা করছেন? স্বাস্থ্য সংস্কার কমিশনের আসলে প্রস্তাবগুলো অত্যন্ত চমৎকার প্রস্তাব। 322 পেজের একটা প্রতিবেদন এসেছে আমি যদি ভুল না করি। তো প্রতিবেদনে বিভিন্ন বিষয় নেওয়া হয়েছে এবং স্বাস্থ্য সংস্কার কমিশনে মেধাবী ডাক্তারদের একটি বড় দল এখানে কাজ করেছেন, বিভিন্ন সেক্টরের, পাবলিক হেলথ, ক্লিনিক্যাল এবং অন্যান্য সেক্টর যারা ছিলেন। তো সবাই মিলে আসলে সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর সংস্কার কমিশনের প্রতিবেদন দেওয়া হয়েছে। প্রতিবেদনে অনেকগুলো বিষয় উঠে এসছে, এর মধ্যে কিছু বিষয় ছিল ডক্টর ইন্টার্নদের চিকিৎসার ভাতা নিয়ে আলোচনা করা হয়েছে। তারপরে আমরা এখন দেখতে পাই যে আমাদের উপজেলা পর্যায়ে ডাক্তার পাচ্ছি না, বা বিভিন্ন পোস্ট গ্রাজুয়েশনরা সবাই ঢাকা কেন্দ্রিক। তো সেই ক্ষেত্রেও স্বাস্থ্য সংস্কার কমিশন সুন্দর প্রস্তাব দিয়েছে যে আমাদের পোস্ট গ্রাজুয়েশন যদি সিস্টেমটা ঢাকার বাইরের মেডিকেল কলেজগুলোতেও চালু করা যায়, বা যদি ঢাকার বাইরে যে মেডিকেলগুলো রয়েছে সেখানে যদি তাদেরকে পোস্টিং দেওয়া যায়, তাহলে হয়তো তাদেরও ট্রেনিংয়ের সুযোগ থাকবে এবং ঢাকার বাইরে যে রোগীগুলো আছে তারাও চিকিৎসাটা পাবে। তো এটা নিয়ে স্বাস্থ্য সংস্কার কমিশন লিখেছেন চমৎকারভাবে। এর পাশাপাশি স্বাস্থ্য সংস্কার কমিশন আরও জোর দিয়েছেন আমাদের উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে বায়ো ইঞ্জিনিয়ারিং, তারপরে হাসপাতালগুলোকে আধুনিকীকরণ এবং কিভাবে আসলে মেডিকেল ফিজিক্সের ব্যবহার করা যায়। তো সব মিলিয়ে স্বাস্থ্য সংস্কার কমিশন অনেকগুলো বিষয়ে খুব সুন্দর সুন্দর প্রস্তাব করেছেন। তো আরেকটা প্রস্তাব ছিল যে কিভাবে আসলে দেশের বাইরে আমাদের রোগী যাওয়াটা আমরা কমাতে পারি। তো ওই বিষয়গুলোকে টার্গেট করে আমাদের চিকিৎসকদেরকে ওই বিষয়ে, যেরকম অঙ্কোলজির বিভিন্ন শাখা প্রশাখায় করা যেতে পারে, বা মানবদেহ অঙ্গ প্রতিস্থাপনের যে বিষয়গুলো রয়েছে, তো এই বিষয়গুলোতে আসলে টার্গেট করে যদি আমাদের চিকিৎসকদেরকে আরও বেশি ট্রেনিং দেওয়া যেতে পারে সরকারের পক্ষ থেকে, আশা করি যে রোগীদের বিদেশে যাওয়া কমে আসবে। তো এই বিষয়গুলো উঠে এসেছে স্বাস্থ্য সংস্কার কমিশনের প্রতিবেদনে। এর পাশাপাশি ঔষধ নিয়ে তারা লিখেছে, আমাদের সরকারের যে ঔষধ, যে নিজস্ব ঔষধের প্রতিষ্ঠানটা রয়েছে এসেনশিয়াল ড্রাগস, EDCL, তো EDCL এর মাধ্যমে আসলে আমরা একটা গবেষণা উঠে এসেছে যে যদি কেউ অসুস্থ হয়, দরিদ্র মানুষ আরও দরিদ্র হয়ে যায় ওষুধ কিনতে কিনতে। তো এটা আসলে আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক, আমরা স্বল্প আয়ের দেশে থাকি। তো EDCL এর মাধ্যমে, যেহেতু এটা সরকারি প্রতিষ্ঠান, যদি EDCL এ আরও বেশি ওষুধ উৎপন্ন করা যায় এবং সেই ওষুধগুলোকে যদি আমরা আমাদের হাসপাতালগুলো থেকে ফ্রি বিতরণ করতে পারি, তাহলে সেক্ষেত্রে হয়তো রোগীদের কষ্ট কিছুটা লাঘব হবে। সরকার চেষ্টা করছে স্বাস্থ্য সংস্কার কমিশনের এই প্রস্তাবগুলো নিয়ে কাজ করার, এবং সামনে আশা করছি আমরা এটা ভালো কিছু দেখতে পারবো। এবং সংস্কার কমিশনকেও ধন্যবাদ যে একটা সুন্দর প্রস্তাব দিয়েছেন, এবং এটা আসলে দেশের স্বাস্থ্যক্ষেত্রে পরিবর্তনের জন্য খুব বড় একটা অগ্রণী ভূমিকা পালন করবে। জি, ধন্যবাদ। খুব চমৎকার বলছিলেন আপনি। বলছিলেন চিকিৎসকদের উচ্চ শিক্ষার কথা, প্রশিক্ষণের কথা। আমরা দেখতে পাই প্রশাসন, পুলিশ কিংবা আর্মিতে অনেকেই দেশের বাইরে যাচ্ছেন, প্রশিক্ষণ নিচ্ছেন এবং কোর্সও করছেন, কিন্তু চিকিৎসকদেরকে আমরা সরকারের পক্ষ থেকে খুব বেশি কোর্সে যেতে দেখি না। এই বিষয়টা কি আপনারা কিভাবে দেখছেন এবং এখানে আপনাদের কোনো কাজের পরিকল্পনা আছে কিনা? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন করেছেন। চিকিৎসকদের অবশ্যই ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে, উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। তো এর জন্য আমাদের টার্গেট ওয়াইজ যেসব সাবজেক্টে আসলে আমাদের আরও বেশি উন্নতি করা প্রয়োজন, সার্জিক্যাল ইন্টারভেনশন হতে পারে, কার্ডিওলজি হতে পারে, অথবা ভাস্কুলার সার্জারি হতে পারে, অঙ্কোলজি হতে পারে, যে কোনো বিষয় আমাদের চিকিৎসকদের আসলে বাইরে প্রয়োজন অনুযায়ী সরকারের পক্ষ থেকে উন্নত চিকিৎসা ব্যবস্থা করা দরকার। এবং এতে করে আসলে আমাদের চিকিৎসকরাও তারাও আরও মোটিভেশন পাবেন এবং উন্নত চিকিৎসার জন্য তারা তাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করবেন এবং জ্ঞান অর্জনের জন্য তারা সর্বোচ্চ প্রচেষ্ট হবেন। এবং এর পাশাপাশি গবেষণার ক্ষেত্রেও আসলে আমাদের মনে হয় খরচ করতে হবে, কারণ বিভিন্ন দেশ কিন্তু এখন বিভিন্ন বিষয়ের টিকা তৈরি করছে। তো বাংলাদেশেও বর্তমান সময়ে আমরাও চাই যে আমাদের দেশের গবেষকরা টিকা তৈরি করুক, বিভিন্ন ভ্যাকসিন তৈরি হোক আমাদের দেশে, বিভিন্ন রোগের অত্যাধুনিক চিকিৎসা তৈরি হোক আমাদের দেশে। তো এটার জন্য আসলে গবেষণার ক্ষেত্রেও আমাদের মনে হয় যে আরও বেশি মনোযোগী হওয়া প্রয়োজন, আরও বেশি খরচ করা প্রয়োজন, বাজেট দেওয়া প্রয়োজন।
এবং এর পাশাপাশি ডাক্তারদের উন্নত ট্রেনিংয়ের জন্য সর্বোচ্চ ব্যবস্থা করা উচিত। জি, চমৎকার বলছিলেন। বাংলাদেশে বিপুল সংখ্যক সরকারি চিকিৎসক দীর্ঘদিন থেকে পদোন্নতি বঞ্চিত। এই জায়গাটায় বর্তমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের পদক্ষেপ কি? বর্তমান সময় একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে আসলে আমাদের চিকিৎসকদের প্রমোশন একটা সমস্যা চলছে। তো সরকার ব্যবস্থা নিয়েছেন এবং এই বিষয়টা নিয়ে অনেক চিকিৎসক প্রমোশন বঞ্চিত ছিলেন দীর্ঘ বছর। তো সরকার এই বছর সুপারনিউমারির মাধ্যমে, তারপরে এসএসবি, ডিপিসির মাধ্যমে আনুমানিক 9,000 যদি আমি ভুল না বলি চিকিৎসকের প্রমোশন নিয়ে কাজ করছে এবং দ্রুত হয়তো আমরা ফলপ্রসূ এটা পরিবর্তন দেখতে পাবো। এবং আমরা আশা করি যে যার যে সময় প্রমোশন হওয়ার প্রয়োজন চিকিৎসকদের, সেই সময় আসলে প্রমোশন হওয়াটা দরকার। এতে চিকিৎসকরা নিজেরাও কর্মক্ষেত্রে আগ্রহী হবেন এবং তারাও কাজ করার জন্য আরও বেশি মানসিকভাবে শক্তি পাবেন। ডক্টর মাহমুদ ভাই, আপনি দীর্ঘদিন থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে কাজ করছেন, তো ইতোমধ্যেই কিছু অভিযোগ চলে এসেছে, বিশেষ করে কিছু দুর্নীতির অভিযোগ এসেছে, বদলি বা ট্রান্সফার কিংবা পদায়ন নিয়ে যে কথাগুলো হয়, তো এই জায়গাগুলোতে আপনার নামটাও চলে এসেছে, তো আপনি এটিকে কিভাবে দেখছেন? ধন্যবাদ। আসলে বর্তমান সময়ে আসলে এই নিউজটার জন্য আমি নিজেও বিব্রত করার একটা অবস্থায় আছি। নিউজটা প্রথমে আমার চোখে পড়েছিল 24শে এপ্রিল যুগান্তরের মাধ্যমে। আমি তখন রাশিয়াতে ছিলাম, খগনচন্দ্র বর্মনের অপারেশনের জন্য এখানে ছিলাম। পরবর্তী সময় আসলে ওই সময় এই নিউজটা নিয়ে যে আমি প্রতিবাদ করব সেই সময়টাও সেই অবস্থা ছিল না। খগনের অপারেশন নিয়ে দৌড়াদৌড়ি করছিলাম। অভিযোগগুলো তারা যেগুলো দিয়েছেন মিথ্যা অভিযোগ এবং তারা বিন্দুমাত্র পড়াশোনা করেছেন বলে আমার মনে হয় না। তারা এখানে লিখেছিলেন যে আমি 5 আগস্টের পরে বাংলাদেশে এসেছি, কিন্তু আমি বাংলাদেশে এসেছিলাম 29শে জানুয়ারি 2024-এ। বলা হয়েছে যে আমি রাশিয়াতে পালিয়ে গিয়েছি, কিন্তু আমি তো আপনার স্টুডিওতে এখন বসে আছি। তারপর লেখা হয়েছে রাশিয়াতে কোটি কোটি টাকা পাচার করেছি। তো কোন ওয়েতে পাচার করা হয়েছে? যারা অভিযোগ করেছে তাদের আমার প্রশ্ন তাদের কাছে যে আপনারা অভিযোগগুলো প্রমাণ করেন। তারা বলেছে যে বদলি পোস্টিংয়ে ওইখানে ডাক্তারদের কাছ থেকে পয়সা নেওয়ার অভিযোগ এসছে। তো অভিযোগগুলো তো প্রমাণ করতে হবে। আমার মনে হয় যে সাংবাদিকতা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পেশা, সমাজের দর্পণ। তারা মিথ্যা কিছু প্রচার করে, এটা আসলে তাদেরকে আসলে জবাবদিহিতার আওতায় আনা উচিত। সত্য মিথ্যার যাচাই করার জন্য যে ন্যূনতম জ্ঞান থাকা দরকার, আমার মনে হয় এটার চর্চা করা উচিত। আর এর পাশাপাশি আরেকটা বিষয় বলতে চাই যে যখন অভিযোগটা এসেছিল আমি বাংলাদেশে এসে তখন যুগান্তর অফিসে যাই এবং একটি প্রতিবাদ লিপি দিয়ে এসেছি। যে পয়েন্টে তারা লিখেছিল সেই পয়েন্টে আমি প্রতিবাদ লিপি দিয়ে এসেছিলাম। পরবর্তীতে তারা প্রতিবাদ লিপিটা ছাপাতে চায়নি। পরে আমি আবার জোর দেওয়ার ফলে তারা প্রতিবাদ লিপিটা ছেপিয়েছে, কিন্তু তাদের মতো করে। তো এখানেও একটা ডিপ্রাইভের শিকার আমি হয়েছি যে তারা সব দিক থেকে তারা চাচ্ছিল যে তারা নিজেরাই বিজয়ী হবে। যদি কোনো প্রকার আমার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় আমি অবশ্যই প্রচলিত আইন অনুযায়ী শাস্তি যেটা হবে আমি মেনে নিব। আর যদি প্রমাণিত না হয় সেক্ষেত্রে জাতি জানবেন এবং বাংলাদেশের মানুষ জানবেন যে আসলে আমরা কতটা সরলতার সাথে কাজ করেছি। এই অভিযোগটা আসলে একটা মিথ্যা অভিযোগ এবং আমি আশা করব যে সাংবাদিকরা যেগুলো সত্য নিউজ সেগুলো তুলে ধরবেন। ডক্টর মাহমুদ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছি। আশা করছি যে আমাদের দর্শকরা আমাদের এই আলোচনা থেকে উপকৃত হবে। আপনাকে অনেক ধন্যবাদ এবং মেডিভয়েসকে অনেক ধন্যবাদ যে আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা কথা বলছিলাম জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসা নিয়ে। 5ই আগস্ট তথা 36শে জুলাই ছাত্র জনতার বিপ্লবে অসংখ্য মানুষ শাহাদাত বরণ করেছেন। মহান সৃষ্টিকর্তা তাদের শাহাদাতকে কবুল করে নিন। অসংখ্য মানুষ পঙ্গুত্ব বরণ করেছেন, আহত হয়েছেন, তাদের চিকিৎসা চলছে। আমাদের প্রত্যাশা তারা দ্রুতই সুস্থ হয়ে তাদের প্রিয়জনদের কাছে ফিরে যাবেন, তাদের পরিবারের কাছে ফিরে যাবেন, তাদের কর্মস্থলে ফিরে যাবেন। আমাদের প্রোগ্রাম ধৈর্য ধরে শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।